দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় সরকার ও রাজনীতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে ভোট কারচুপি রোধ, বিচার বিভাগ, পুলিশ, বেসামরিক প্রশাসন, দুর্নীতি বিরোধী সংস্থা এবং সংবিধান সংশোধনের জন্য 6টি কমিশন গঠন করেছে, যা দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করবে। অন্যদিকে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল দ্রুত সংস্কার করে তাগিদ দিচ্ছে নির্বাচনের। অন্যদিকে একটি ফোনালাপে দেশবাসী জানতে পেরেছে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট করে দেশে ঢুকে যাওয়ার কথা বলছে। আলোচনার শুরুতে আমি নাজমুল হক প্রধান, তার কাছে জানবো বাংলাদেশের বর্তমান যে অবস্থা, যে প্রেক্ষাপট, সবকিছু মিলিয়ে যদি আপনার কাছে আমি জানতে চাই বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা আসলে কি বা কোন দিকে। ধন্যবাদ আপনাকে, আমার সমালোচক শিক্ষক ওনাকেও। শুনেন, আসলে আমাদের ইতিহাসটা তো নতুন না। আমরা যদি বলি, মানে ব্রিটিশ আমল থেকে 35 সালের ভারত শাসন আইন হওয়ার পরে যে ভোট এবং সেই ভোটের মধ্যে সরকার গঠন, সেটা চললেও 47 দেশটা ভাগ হয়ে যায়। ভাগ হওয়ার পরে দুর্ভাগ্য হচ্ছে পাকিস্তান যে রাষ্ট্রটা হলো, সেটা ভোটের মাধ্যমে সরকার হলেও কিন্তু সরকার থাকতে পারেনি। আপনি জানেন, আমরা মেজরিটি ছিলাম এবং যার কারণে 54 সালে জিতেও সরকার পরিচালনা করতে পারি নাই। 70 সালে জিতেও একই অবস্থায় যুদ্ধ করতে হয়েছে, স্বাধীন করতে হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দেশ স্বাধীনের পরেও কিন্তু আমরা এই নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তনের ধারাটাকে আমরা কেন জানি অবজ্ঞা করছি। বঙ্গবন্ধু সরকারও মারাত্মকভাবে অবজ্ঞা করছে সেই জায়গাটাই। এবং আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী ভারত কিন্তু ওই 47 সালের পর ভাগ হওয়ার পর কিন্তু ওরা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন ধারাটা কিন্তু এস্টাবলিশ করছে, দিন দিন এস্টাবলিশ হয়েছে এবং শক্তিশালী হয়েছে। ফলে ভোট নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। আর আমাদের এখানটায় প্রতিবার, ইভেন কি বর্তমান পাকিস্তানেও কিন্তু একই ধারা চলছে। ফলে আমরা মুক্তিযুদ্ধ করলেও, দেশ স্বাধীন করলেও কিন্তু আমরা সেখান থেকে উত্তরণ ঘটাতে পারি নাই। এই যে দুর্ভাগ্যটা, আমরা সেই কারণে আজকে বলতে চাচ্ছি যে আমরা 72 সালে একবার মিস করেছি। নতুন আইন কানুন করে দেশটাকে স্বাধীনতা উপযোগী করে তোলার ক্ষেত্রে আমরা মিস করেছি, মারাত্মকভাবে ভুল করেছি আমার নেতৃত্ব সেই সময়। ইভেন কি 90 তো আমরা যে আন্দোলনটা করলাম সবাই মিলে, ছাত্র শিক্ষক সবাই মিলে, এর সাথে পতন হলো, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হলো। সেই সময় কিন্তু আমরা সেই গভর্নমেন্টটা হলো, সুন্দর নির্বাচন হলো, তারপর কিন্তু আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই। আমরা উভয়ে যারা ক্ষমতায় গেছিলাম, আমরা ক্ষমতায় যাওয়াটাকে যত না ইজি মনে করছি, ক্ষমতায় থাকাটাকে তার থেকে আমরা বেশি শক্ত করে ধরছি। ক্ষমতায় থাকতেই হবে আমাদের। এবং যার কারণে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা ছিল, সেই গভর্নমেন্টে ফাংশন করে নাই। আপনি এখানটায় দোষ শুধুমাত্র আওয়ামী লীগকে দিয়ে লাভ নেই, বিএনপিরও দায় এড়াতে পারে না এই ক্ষেত্রে। এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটার কারণে আওয়ামী লীগ এমন একটা সুযোগ নিল, যে সুযোগে ভোটটাই বাদ দিয়ে দিল। শুধু কেয়ারটেকার না, ভোটেই নাই, দিনের ভোট রাতে করে, নিজে নিজে ভোট করে, তাই না? যেগুলো মানে হেন কাম নাই, যা করে নাই। মানে ভোট আছে কিন্তু ভোট বলতে যেটা না, সেটা নাই। হ্যাঁ, নাই। তাহলে গণতন্ত্রের একটা শর্ত হলো ভোট। ভোটটাই মূল শর্ত, কিন্তু একটা শর্ত ভোট, যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, এটা পাবলিক ধরে নেয়। এবং এক্ষেত্রে একটু সুবিধা আছে, পাবলিক কাছে জবাবদি হয় যে এবার এই পার্টি খারাপ করলে বা এই লোক খারাপ করলে বদলানোর সুযোগ থাকে। কিন্তু সেক্ষেত্রে এমন কাম করলো যে কোনো সুযোগই রাখলেন না, অপোজিশনের জায়গায় নেই। এবং অপোজিশন না রাখার পরে যে ঘটনাটা ঘটলো, উনি দেদারসে ওনার দল এ টু জেড একটা লুটপাটের মধ্যে দেশটা ঠেলে দিল, সন্ত্রাসের মধ্যে ঠেলে দিল। বিরোধী দলের কথা বারবার বলে যে বিরোধী দল এই করে সেই করে, আগুন সন্ত্রাস, কিন্তু দেখা গেছে এই সন্ত্রাসের পিছনের মূল হচ্ছে রাষ্ট্রশক্তি, ক্ষমতা। এবং আপনি খেয়াল করবেন, এই যে আন্দোলনটা হলো ছাত্রদের, সেখানটায় আমরা তো আন্দোলন করছি 10 বছর, এবং সেই 10 বছরে আমরা অনেকগুলো হরতাল করছি, অনেক মিছিল করছি, মিটিং করছি, 2 গাড়িও পড়েছি, পড়ে তা না। কিন্তু সারাদিন হরতালকারীরা ক্লান্ত হওয়ার পর বিকালে সন্ধ্যার সময় গাড়িটা পোড়ায় না। এই যে লাস্ট যে ঘটনাগুলি করলো, এই যে ইতে আগুন দেওয়া দিয়ে, বিটিভিতে আগুন দেওয়া দিয়ে, এটাকে বড় করে দেখানো, অথচ এতগুলো লাশ পড়ে গেছে। সরকারের কূটকৌশল এবার জনগণ জবাব দিয়ে দিচ্ছে, সরকার চলে গেছে, পলাই গেছে। এখন বাংলাদেশে বর্তমান সরকার যারা আসছেন, এদের দায়িত্ব হচ্ছে সংস্কারগুলি সম্পন্ন করে। কী কী সংস্কার আমি প্রথম মনে করি, একটা হচ্ছে আমাদের
নির্বাচনটা কত সুষ্ঠুভাবে হতে পারে তার জন্য কী করে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকে পুলিশ প্রশাসন আর জনপ্রশাসন, বিচার বিভাগও আছে। তাহলে এই চারটা মূল কাজ যদি করতে পারে আমার ধারণা, এবং জনগণ যদি একবার সত্যি সত্যি তার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশের এই যে এত 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 হত্যা, এত 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 শহীদ, তার সার্থক হবে, বাংলাদেশ তো একটা সঠিক ধারায় যেতে পারবে। আর যদি এবার ফেল করি আমরা, তাহলে আমার মনে হয় না এই বাংলাদেশে এই দেশটা টেকাই কঠিন হয়ে যাবে। কারণ এই বিগত সরকার, প্রতিনিধিত্ব সরকার, আওয়ামী লীগ সরকার মানে প্রশাসনের কোনোটা জায়গাকে বাদ রাখেনি, সবগুলিকে ধ্বংস করছে। আপনি পুলিশ বলেন, আপনি জনসভা বলেন, সমস্ত জায়গায় এর আছর আছে। তাহলে বর্তমান সময়ে আমরা বলতে যাচ্ছি এই কথাটা, এই সরকার দ্রুত অনেকগুলি কমিশন করছে। আমার বিশ্বাস এই কমিশনগুলি 3 মাসের মধ্যে তার যে রিপোর্ট বা তার যে পদক্ষেপ এর যদি দেওয়ার পর সরকার এটা সঠিক রূপরেখা দেওয়া উচিত যে আমি 1 বছর বা 2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে আমি ভোটটা করবো, পরিষ্কার থাকা হচ্ছে ক্ষেত্রে। থাকলে আমার ধারণা তার রাজনৈতিক শক্তিগুলি স্বাভাবিক প্রক্রিয়ায় তার রাজনীতি করতে পারবে। আর যদি না করে তাহলে এখানে ষড়যন্ত্রের ডালপালা আবার বিস্তার হতে পারে, যেটা সরকারের খেয়াল রাখা উচিত। এটি হলো আমার কথা। ধন্যবাদ জনাব নাজমুল হক প্রধান। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, যে বিষয়টা একটা বিষয় ফোনালাপের বিষয়, সেটা আমি একটু আপনার কাছে এই বিষয়ে একটু কথা শুনবো। পাশাপাশি যে প্রশ্নগুলো উনি উত্থাপন করে গেলেন যে 3 মাসের মধ্যে যে সংস্কারের যে বিষয়টা, এবং এটা বিএনপি সহ অন্য রাজনৈতিক দল থেকেও এটা বলা হচ্ছে যে 2 মাসের মধ্যে সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব, এই বিষয়ে আপনার। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব নাজমুল হক প্রধান, তাকে শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন। আসলে উনি যে কথাটা বলছিলেন যে বাংলাদেশে আসলে আমাদের একটা গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতি আমরা 53 বছরে গঠন করতে পারিনি। 1947 সালে দেশ ভাগের পর প্রতিবেশী ভারতে একটা নির্বাচনী সংস্কৃতি বা গণতান্ত্রিক সংস্কৃতিকে গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা পাকিস্তানে আমরা গণতন্ত্র বা রাষ্ট্র পরিচালনার যে মূল নীতি, আমরা সংবিধান প্রণয়ন করতে আমাদের পাকিস্তান আমলে 9 বছর লেগেছিল। আর আমাদের যেখানে প্রথম নির্বাচন উনি একটু আগে বলেছেন 7 বছর পরে আমরা প্রথম নির্বাচনটা করেছি, এবং সেইখানে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে যুক্ত ফ্রন্টের শরিক দল আওয়ামী মুসলিম লীগের নেতৃত্বে যারা হয়েছিলেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও কিন্তু কেবলমাত্র পাকিস্তানিদের ষড়যন্ত্র যে এটা না, নিজেদের মধ্যেও অনেক অভ্যন্তরীণ কোন্দল, নিজেদের মধ্যে দলাদলি, নিজেদের মধ্যে স্বার্থ চিন্তা, নেতৃত্বের দ্বন্দ্ব ইত্যাদি কারণে কিন্তু আমরা এই নিরঙ্কুশ বিজয়টাকেও কাজে লাগাতে পারিনি। ফলে বাংলাদেশ এই অঞ্চলে পাকিস্তানে আমরা সংবিধান পেলাম। সেই সংবিধান প্রাপ্তির 2 বছরের মাথায় কিন্তু সংবিধানটাও বাতিল হলো। 58 সালে প্রথম পাকিস্তান সামরিক শাসনের মধ্যে দিয়ে আসলো। পাকিস্তান চলে গেছে এবং একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ মানুষ যেখানে আত্মহুতি দিয়েছেন, সেই মুক্তিযুদ্ধের পর আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেলাম। একটু আগে উনি যথার্থভাবে বলেছেন যে দেশটি স্বাধীন হওয়ার পর আমরা যে রক্তের বিনিময়ে যে গণ আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছিল, সেইটা আমরা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার যেটা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল, সেই সরকার কিন্তু জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। আমরা একটা একদলীয় বাকশাল নামক রাজনৈতিক ব্যবস্থার অধীনে গেছি। পরবর্তীতে আমরা সামরিক শাসনের অধীনে আসছি, এবং আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন ওনাদের নেতৃত্বে এই এরশাদের বিরুদ্ধে 3 দলীয় আমাদের যে জোট এবং ছাত্র সংগ্রাম পরিষদ এবং ছাত্রদের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের পতন এবং বাংলাদেশে আবারও একটা সংসদীয় গণতন্ত্রের পথে হাঁটা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এগুলো আমরা সবাই দেখেছি। এর পরেও আমাদের একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কিছুর বিনিময়ে বাংলাদেশে যে গণতান্ত্রিক একটা ধারায় আমরা প্রবর্তন 90-এর দশকে করেছিলাম, সেই ধারাটা আমরা নিজেরাই নষ্ট করেছি। এখন কিন্তু কোনো পাকিস্তানি ঔপনিবেশিক শক্তি নাই, বিদেশি কোনো শক্তি নেই, আমরা নিজেরাই নষ্ট করেছি। এবং আপনি অন্তত পক্ষে 1 যুগ ধরে যদি আমরা বলি 8 সালের নির্বাচনটা যদি আমরা মোটামুটি গ্রহণযোগ্য ধরেও নিই, তারপরেও কিন্তু আমরা যে বাংলাদেশে এরপরে যে 3টা নির্বাচন হলো, এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশে একটা ফেসিস্ট রেজিম প্রতিষ্ঠা করা হলো। এবং একটু আগে উনিও বলেছেন, আমিও বললাম যে সেই ফেসিস্ট আমরা দানবীয় সরকারের নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিন্তু আবার অনেক রক্ত ঝরাতে হয়েছে। প্রায় 1000 খানেক মানুষকে আত্মহুতি দিতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে। এবং আধুনিক বিশ্বের ইতিহাসে আপনি দেখবেন যে প্রায় এটা খুবই বিরল ঘটনা যে সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক দেশেই কিন্তু পতন হয়েছে, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এরকম ঘটনা
খুব কম, ইতিহাসে খুব কম, এবং আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে তো নেই বলে প্রথম এই ঘটনা হলো। এবং যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি দুর্দান্ত প্রতাপের সাথে তার পতনের আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশ শাসন করেছেন, এবং তিনি কোনোভাবেই এটি হয়তো তিনি ভাবেননি যে তাকে এই ধরনের করুণ পরিণতি বরণ করতে হবে। ফলে তার এবং তার অনুসারীদের এই পরিবর্তনটা মেনে নেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়েছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল বিজয়ী, আমাদের জন্য নিঃসন্দেহে অনেক গর্বের বাংলাদেশের জন্য, কিন্তু তার আপনি দেখেন ওই গত পতিত সরকারের সময়ে তার জীবনটাকে কেমনভাবে দুর্বিষহ করে তোলা হয়েছিল, এবং তার সম্পর্কে যিনি পতিত প্রধানমন্ত্রী তার যে সমস্ত বক্তব্য, এগুলো অনেক ক্ষেত্রে শালীনতাকে অতিক্রম করেছিল। তার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, কিন্তু আমরা দেখি যারা 15 বছরে বাংলাদেশকে লুটপাটের মধ্য দিয়ে বিপুল বিত্ত বৈভবের অধিকারী হয়েছিলেন তাদের কাছে কিন্তু অর্থ এখনো আছে। এবং আমরা দেখেছিলাম যে এই সরকারের পতনের পর পতিত প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজয় জয় প্রথম কয়েকদিন অনেক ধরনের বক্তব্য দিয়েছেন, পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা সেখানে ছিলেন এবং সেখানে দিয়েও তিনি কিছু বক্তব্য রাখতে শুরু করেছিলেন। বাংলাদেশ থেকে সেটার প্রতিক্রিয়াও ব্যক্ত করা হয়েছে, এবং ভারতের সাথে সম্পর্ক এর উপরে যে নেতিবাচক পড়তে পারে সেই ব্যাপারকেও ভারতকে এক ধরনের সতর্কবার্তা বাংলাদেশ থেকে দেওয়া হয়েছিল। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে ধরনের নানা রকমের মানে এই বাংলাদেশে যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে অকার্যকর করা, এই সরকারের বিরুদ্ধে নানা রকমের মানে কি বলবো যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা, সেইগুলো কিন্তু থেমে নেই। সর্বশেষ আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রীর একটা টেলিফোন কল, সাবেক প্রধানমন্ত্রীর একটা টেলিফোন কল ফাঁস হয়েছে, এবং যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সম্ভবত তানভীর কারো তার সাথে কথা বলা 8 মিনিটেরও বেশি একটা হয়েছে। অনেকেই বলছেন যে এটা হয়তো ফেক হতে পারে, আবার অনেকেই বলছেন যে না, এটার যথার্থতা আছে। এগুলো যারা বিশেষজ্ঞরা আছেন তারাই বলতে পারবেন, কিন্তু যে ধরনের কথাবার্তাগুলো হয়েছে সেগুলো যদি যথার্থ হয়ে থাকে তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যে একটা গভীর ষড়যন্ত্র এবং এই পতিত স্বৈরাচারের পক্ষ থেকেও যে করা হচ্ছে এতে কোনো সন্দেহ নেই। এখন সরকারকে এটি গুরুত্বের সাথে নিতে হবে। আমি মনে করি ফোন আলাপের সাথে ষড়যন্ত্রটা কি রকম, এটা যদি না, একটু একটা ষড়যন্ত্র তো ফোন আলাপের মধ্যে আছে, যে তিনি বলেছেন যে কি করতে হবে, কিভাবে তাদের নেতাকর্মীদের কাজ করতে হবে, তাদের যে বিরুদ্ধে তাদের ভাষায় কোট আনকোট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে ধরনের অত্যাচার নির্যাতন তাদের ভাষায় হচ্ছে, সেইগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার সহ জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলের কাছে সেটা উপস্থাপন, শুধু তাই নয় নিজেদেরকেও দেশে অভ্যন্তরীণভাবে সংগঠিত করার প্রচেষ্টা, সেই ধরনের নির্দেশনা আছে। তিনি বাংলাদেশের কাছাকাছি আছেন, যে কোনো সময় তিনি প্রবেশ করতে পারেন। এইগুলো এইখানে যে মনোবল যাদের এখন ভেঙে গেছে বা যারা চাপে আছে সেই ধরনের নেতাকর্মীদেরকে উজ্জীবিতকরণের মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে তাদেরকে সংগঠিত করারও একটা প্রচেষ্টা এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। ফলে এই সরকার নানা রকমের চাপের মধ্যে, এটাও একটা বাড়তি চাপ সরকারের জন্য সব সময়। আর আপনি যেটি বলছেন যে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এই সরকার প্রথম থেকেই রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলনে সেখানেও কিন্তু রাষ্ট্রের মেরামত বা পুনর্গঠন সংস্কারের একটা দাবি আছে। আমি আবার আসবো আপনার কাছে, তার আগে আমি একটু নাজমুল হক প্রধান, আমি ফোন আলাপের বিষয়ে যাবো, যেটা বললেন যে ষড়যন্ত্র ছড়ানো কিংবা নেতাকর্মী উজ্জীবিত করা, এর বাইরে কিছু দেখছেন এই ধরনের ফোন আলাপ আসলে এতে করে বেনিফিশিয়ারি কি হচ্ছে? বিষয় এই জায়গায় খুব পরিষ্কারভাবে বলা উচিত যে ফ্যাক্ট, উনি আমাদের ঠিকই বলছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি, যে এটা তো বিরল ঘটনা। আমি একটা জাস্ট কম্পেয়ার করি, জাস্ট দেখেন এরশাদ অবৈধ ক্ষমতা দখল করছিল, এরশাদের বিরুদ্ধে 10 বছর প্রায় 9 বছর সংগ্রাম করার পর উনি পদত্যাগ করছেন, পদত্যাগ করে দেশেই থাকছে, উনি কিন্তু পলায় যায়নি। হ্যাঁ, জেল খাটছে উনি আপনার জেলে 5 বছর জেলে ছিল, জেল থেকে নির্বাচিত হয়েছে, আবার রাজনীতি করছে, তাই না, অনেক ঘটনা প্রভাব আছে। তাহলে একটা সরকার প্রধান, উনি বঙ্গবন্ধু কন্যা, উনি পলায় গেলেন কেন? এই প্রশ্নটা কিন্তু দেশবাসীর কাছে কিন্তু সবার কাছে নাম্বার 1। নাম্বার 2, যদি রাজনীতি করতেই চান উনি বংশানুক্রমে, তাই না, তো ওনার ছোট বোনকে নিয়ে গেলেন কেন? মানে আমি বলতে চাচ্ছি যে এই যে ঘটনাটা, মানে এত অকাম করার পরে এটা আসলে উনি নিজেই যেতে চাইছেন, অনেক কথাই বলবে। এখন এখানটা দলকে ধরে রাখার জন্য দলটার মূল যে নেতা উনি যে চলে যান, কে আর রিস্ক নিয়ে রাজনীতিটা করবে? ফলে এইখানটায় এই ধরনের কথাবার্তা বলে একটা কর্মীদেরকে আবার বিপদের মুখে ঠেলে দেওয়ার একটা প্রবণতা থাকতে পারে, এবং দেশে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা থাকতে পারে, বা থাকবেও হয়তো। আমি ওই জন্য বলতে চাচ্ছি এখানটায় যে বর্তমান সরকারের যে পদক্ষেপ, বর্তমান সরকার প্রধান উনি বলছেন যে আপনি চুপ থাকেন, এবং যেহেতু আপনি ইন্ডিয়ায় গেছেন আপনি চুপ থাকেন, ওইখান থেকে আপনি এগুলো করে তো খুব বেশি লাভ হবে না, ক্ষতি হবে। বরঞ্চ
দেশের মানুষকে সংঘাতের মধ্যে ঠেলে দিলেন। আজকে একটা পিসফুল সিচুয়েশনের মধ্যে যদি দেশটা যদি নির্বাচনের প্রক্রিয়া হয়, আওয়ামী লীগ বড় পার্টি, এটা তো একজন তো উপদেষ্টা তো বলছিল, তাই না, যে আপনারা ভোট করবেন, আসবেন, অসুবিধা কি, তাই না, ভোট করতে কোনো মান্য নাই। তাহলে সেই জায়গায় না দাঁড়িয়ে আজকে এই যে চেষ্টা করা হচ্ছে, এটা তো আমার ধারণা একটা ষড়যন্ত্রের পর্যায়ে পড়ে। ধন্যবাদ। আমি এই জায়গাটা আবার আসবো। আমি একটু অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, এই জায়গাটা আসি যে এই ফোনালাপের পরেও কিংবা আরও কিছু কথাবার্তার পরেও আরেকটা বিষয় যেটা সামনে আনার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে পদত্যাগপত্র জমা দেয়া কিংবা না দেওয়ার বিষয়টি। দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারপরে এই বিষয়টা আবার টেনে নিয়ে আসা, এটা দিয়ে আসলে ইঙ্গিতটা কোন দিকে? দেখুন, এই বিষয়টার মধ্যেও কিন্তু এক ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আমরা পেয়েছি। প্রথমত হলো সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি কিন্তু প্রথমে জোরের সাথে দাবি করেছিলেন যে তার মা পদত্যাগ করেননি, এখনো তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এটা কিন্তু তিনি প্রথম বলেছিলেন। পরবর্তীতে তিনি, যেহেতু তার মায়ের একটা বক্তব্য আমরা দেখেছি যে তিনি আর রক্তপাত চান নাই বা মানুষকে আর মানে বন্দুকের মুখে ঠেলে দিতে চান নাই, এরকম হতো। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি দেশবাসীর প্রতি খুবই সহানুভূতিশীল, সদয়, এই জন্য তিনি আর রক্তপাত বৃদ্ধি না করে বা লাশের সারি তিনি আর এটাকে প্রলম্বিত না করে তিনি মানে দেশ পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন, এটা তিনি বলেছেন। কিন্তু দেখেন, এখন আবার তিনি যে বক্তব্য রাখছেন সেটার মধ্যে কখনো বলছেন যে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু এটা সাংবিধানিক প্রক্রিয়ায় অনুসরণ করা হয়নি। আপনি দেখেন যে যখন পৃথিবীর ইতিহাসে কখনো গণ অভ্যুত্থান বা গণবিপ্লব বা বিপ্লব যখন হয়, কিন্তু কোনো দেশেই এই বিপ্লব বা বিপ্লব পরবর্তী পরিস্থিতি এগুলো অনেক সময় সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে তো বিপ্লবই হবে না, কোথাও অভ্যুত্থানও হবে না। এইগুলো কিন্তু সবগুলো কিছু হয়নি। এবং এই সরকার যেটি আমাদের ক্ষমতায় আছে এখনো, তারা সাংবিধানিকভাবে সমস্ত মানে দায় দায়িত্ব তারা গ্রহণ করেছেন, কাজ করেছেন, তা কিন্তু নয়। এখানে আমাদের একটা ডক্ট্রিন অফ নেসেসিটি আছে, সময়ের একটা দাবি আছে, সবকিছু মিলিয়ে কিন্তু এই সরকার হচ্ছে। এখন এই যে প্রধানমন্ত্রীর আজকে একটা ফেসবুকে আপনি দেখবেন যে তার একটা পদত্যাগপত্র এখন ভাসছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, এবং সেইখান থেকে আওয়ামী লীগের ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে তারা সেইখান থেকে বলছেন যে এটা একটা ভুয়া, এটা অসত্য একটা করা হয়েছে, এটি সত্যতা নেই, এই ধরনের দাবি সেখান থেকে করা হয়েছে। এবং তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন এবং মিডিয়ার প্রতিও তারা একটা ক্ষোভ প্রকাশ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে যে সরকার প্রধান যিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন, এখানে পদত্যাগপত্র দেয়া না দেয়া এই বিষয়টা বারবার কেন? দেয়া তো অবশ্যই, পদত্যাগপত্র তো অবশ্যই দেয়ার ব্যাপার আছে এবং তিনি আগে স্বীকার করেছেন দেয়ার। এখন এটার মধ্য দিয়েও কিন্তু এক ধরনের মানে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখন ধরেন আজকে এই কে বা কারা এটি প্রথম প্রকাশ করেছেন এবং তারা আওয়ামী লীগের পক্ষ থেকে, হতে পারে যে এই ধরনের একটা ফেব্রিকেটেড, আওয়ামী লীগের পক্ষ থেকেও হতে পারে যে এই ধরনের এটা যদি সত্য না হয়ে থাকে, এই ধরনের একটা ফেব্রিকেটেড মানে আপনি রেজিগনেশন লেটার দিয়ে জনগণকেও একটা বিভ্রান্তি তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে। তো বিষয় যাই হোক না কেন, তিনি পদত্যাগ করে সেনাবাহিনী বা যারা তাদেরকে নিরাপদে দেশ থেকে বাধ্য করে মানে যাওয়ার সুযোগটা করে দিয়েছেন, যাওয়ার আগে তাদের এইটুকু কমন সেন্স অবশ্যই থাকার কথা যে তারা তার কাছ থেকে পদত্যাগপত্রটা গ্রহণ করেছেন, রেখেছেন। কিন্তু যেটি আজকে আমরা দেখতে পাচ্ছি সেটাই পদত্যাগপত্র কিনা এটা ক্লিয়ার হওয়া উচিত, এটা একদম ক্লিয়ার হওয়া উচিত। ধন্যবাদ জনাব নাজমুল হক প্রধান। আমি ওই বিষয়ে আসছি। আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে মানে যেটা এখন ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যে বিষয়গুলো আসছে, কিংবা আমরা ওই দিন ফোনালাপে যেটা শুনেছি যে তারা আমেরিকা কিংবা জাতিসংঘ বিভিন্ন জায়গায় বিভিন্ন নালিশের যে বিষয়টা আসতেছে, সেক্ষেত্রে এই পদত্যাগপত্র না দেয়া কিংবা তিনি এখনো প্রধানমন্ত্রী, এগুলা বলে আসলে মানে কোনো ধরনের কোনো সলিউশন কিংবা কোনো কিছু করার আছে? শুনেন, এখানটায় আওয়ামী লীগ নিজেই বিরোধী দলহীন একটা পার্লামেন্ট তৈরি করে এবং দীর্ঘদিন এরকম একটা শাসন করে এমন একটা অবস্থা তৈরি করছেন যে আওয়ামী লীগের ভালো রাজনীতিতে ফেরার জায়গা নেই আওয়ামী লীগের। ফলে আওয়ামী লীগ মানুষের মাঝে সেই জায়গা না, সেই জায়গাটা নেই। ফলে আওয়ামী লীগের যে নেতৃত্ব আছে, এই নেতৃত্ব যদি অপসারিত না হয় তাহলে এই নেতৃত্ব খারাপ রাজনীতি করবে, যেটা ইতিমধ্যে আমরা আওয়ামী লীগ প্রধান নেত্রীর কাছ থেকে মুখ দিয়ে শুনতেছি, কথা বলছি না, এগুলো শুনতেছি। এবার তারই বহিঃপ্রকার যদি রিয়েলাইজ করতে পারতো এই ঘটনাটা, আমি যেটা উদাহরণটা দিলাম আপনার, এরশাদের মতো একটা স্বৈর শাসক বা ক্ষমতা দখলকারী, সে পদত্যাগ করে এখানে থেকে রিকারেক্ট করতে পারছে, সে পুনরায় রাজনীতি ফিরে আসতে পারছে। আর এই দলটা, যে দলটার সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত আছে, সেই দলটার নেত্রী পালিয়ে চলে গেলেন এবং তার আত্মীয়স্বজন আগেই পালিয়ে চলে গেছেন, আমরা দেখেছি বিভিন্ন সময় চলে গেছেন। তাহলে সেই দলের নেত্রী এখন এই কথাগুলি বলতেছে, মূলত জনগণকে জিম্মি করে
সঠিকভাবে রাজনীতিকে উপলব্ধি না করে, জনগণকে জিম্মি করে আসলে জনগণের কল্যাণ করা যায় না, দেশেরও কল্যাণ করা যায় না। আমি একটা স্পষ্ট একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি এইসব বক্তব্যের মধ্য দিয়ে। আওয়ামী লীগ ডেফিনেটলি আওয়ামী লীগ একটা সংগঠন, তার কর্মী সাথীদের উচিত এখন যে সংকটের মধ্যে তারা প্রতিসংকট উত্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আমি যেমন বলতে পারি আওয়ামী লীগের পার্লামেন্টের এমপিরা উনি যখন পদত্যাগ করছেন, উনি পদত্যাগ করছেন, আমি যদি কনস্টিটিউশন কথা বলি, উনি পদত্যাগ করছেন প্রেসিডেন্টের কাছে, পার্লামেন্ট রিজলভ করতে বলেনি। পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে অন্য কোনো দলনেতা হইতে পারতো, তা আওয়ামী লীগের এমপিরা তো সেটাও করেন, সেই দলনেতা তৈরি করে স্পিকারকে চিনিতে পারতেন যে আমাদের এই দলনেতা এখন তার আপনি পার্লামেন্ট ডাকেন, তাও তো করেন নাই। তাহলে অ্যাজ এ হোল এটা করেন নাই কেন? এই সংকটটা তৈরি করছেন স্বয়ং শেখ হাসিনা নিজেই। ফলে আওয়ামী লীগের এমপি যারা আছেন, যারা রাজনীতিবিদ যারা আছেন, এদের মধ্যে আর কোনো রাজনীতি ছিল না 15 বছর, শুধু ছিল তোষণ আর লুণ্ঠন, যার কারণে ওরা ওই রাজনীতি খেয়াল করেনি। না হলে কিন্তু এখানটাই বাংলাদেশের মধ্যে থেকেই কিন্তু বাকি এমপিদের রাজনীতি করার সুযোগ ছিল এবং তাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল, সেটা নিতে পারেন নাই। এখন এইসব কথা বলে তো আর কোনো লাভ নাই, তাই না? এখানে প্রেসিডেন্ট বলছেন পদত্যাগ করতে পেয়েছেন, যখন প্রেসিডেন্ট বলছেন পদত্যাগ করতে, প্রেসিডেন্ট ওথ করাইছেন, ফলে এইসব কথাকে আর ধোপের টেকে না, বরঞ্চ ওইগুলি না বলে বাস্তবতাকে উপলব্ধি করে সঠিক রাজনীতি কীভাবে করতে তার পদক্ষেপ নেওয়া, এটাই হওয়া উচিত। ধন্যবাদ জনাব নাজমুল হক প্রধান। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান যেটা বলে গেলেন নাজমুল হক প্রধান, নতুন ষড়যন্ত্রের আভাস, এই বিষয়টা থেকে আপনার কাছ থেকে শুনতে চাই। না দেখুন, এটা তো তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বভার গ্রহণ করার পরই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনেকেই এই বক্তব্যটা আমাদের দিয়েছেন, এবং রাজনৈতিক অঙ্গনে এবং আমাদের সুশীল সমাজ থেকে সব জায়গায় যারা এই অভ্যুত্থানকে সমর্থন করেছেন, অভ্যুত্থানকে বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন, সেই ছাত্র জনতা থেকে সবাই একটা মানে ষড়যন্ত্রের কথা বলছেন। এবং এই ষড়যন্ত্রের অন্যতম যে হোতা, যে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল যেটি আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যারা ঘনিষ্ঠ মিত্ররা আছেন, সেটি দেশে এবং বিদেশে, এবং তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই ভারত, আমরা দেখেছি যে একটা দেশের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্রটিও আমাদের সাথে, বাংলাদেশের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কিন্তু কূটনৈতিক যে শিষ্টাচার সেগুলো তারা অবলম্বন করেনি। আমাদের ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের সম্পর্কে কখনো তারা গুরুত্ব দেয়নি। তারা একটা দলের সাথে সম্পর্ক করার চেষ্টা করেছেন, আরও যদি সুনির্দিষ্টভাবে বলি যে একজন ব্যক্তির সাথে সম্পর্ক তারা তৈরি করতে চেষ্টা করেছেন। ফলে এই ব্যক্তিটি ক্ষমতাচ্যুত হওয়ার জন্য, কারণ এই দেশের সাথে ভারতের, ওই দল এবং ব্যক্তির সাথে ভারতের অনেক মানে স্বার্থ সম্পর্ক ছিল, ফলে এই দলটি ক্ষমতাচ্যুত হওয়া এবং এই নেত্রী ক্ষমতাচ্যুত হওয়া, তার দেশে আশ্রয় নেওয়ার পর আমরা কিন্তু ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের রাজনৈতিক অবস্থা থেকে অস্থিতিশীল করার জন্য অনেক প্রচেষ্টা আমরা দেখেছি। আমরা সংখ্যালঘুদেরকে নিয়ে এক ধরনের তাদের দেশে যে অপপ্রচার এবং তাদেরকে ব্যবহার করার যে একটা অপচেষ্টা, সেটাও কিন্তু আমরা দেখেছি। ফলে একদিকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যিনি আছেন এবং বিশ্বব্যাপী তাদের যারা মিত্র আছেন তারা, এবং বিশেষ করে প্রতিবেশী দেশের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের প্রচেষ্টা ছিল। ফলে বাংলাদেশে যারা বর্তমান সরকার এবং বাংলাদেশের যে মানুষ যারা এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে, তারা কিন্তু একটা ষড়যন্ত্রের মানে কথা বলেছে। আপনি দেখেন, আমরা দেখেছি যে আনসার বিদ্রোহের একটা কথা, পরে আমরা দেখেছি যে অনেকেই যারা এখানে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অনেকে আনসারই ছিলেন না। এই ধরনের হয়েছে। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার কিন্তু অনেক অনুসারী যারা এই 15 বছরে তার লোটপাট এবং তার থেকে সুবিধাভোগী ছিলেন, তারা কিন্তু এখনো আছেন, প্রশাসনে আছে। একটু শুরুর দিকেই বলেছেন উনি, প্রশাসনে আছেন, বিচারে ব্যবস্থায় আছেন, পুলিশে আছেন, বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান করছেন। সুযোগ পেলে তারা এর মানে একটা যে কিছু করতে চাইবে না এমনটা কিন্তু নয়। আপনি দেখেন এই যে সম্প্রতি পোশাক শ্রমিকদেরকে নিয়ে যেটা হয়েছে, সেটাও কিন্তু এক ধরনের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবং উপদেষ্টাদের কেউ কেউ বলেছেন যে এখানে সবাই কিন্তু পোশাক শ্রমিক নয়, পোশাক শ্রমিকদের সাথে মিলিত হয়ে এই সরকারের মানে পতিত সরকারের অনেকেই কিন্তু আমাদের এই পোশাক যে শিল্পটাকে, সেটাকে একটা ধ্বংস করার জন্য বা এটাকে একটা চাপের মধ্যে ফেলার অপচেষ্টা হচ্ছে। ফলে ষড়যন্ত্র সর্বব্যাপী আমাদের আছে, এবং এর সাথে বিদ্যমান যে আমাদের অনেক সংকট এই সরকারের যে আছে, সেইগুলো নিয়ে এই সরকারকে প্রতিনিয়ত চলতে হচ্ছে। এবং দেখেন, আজকে একটু আগে উনিও বলেছেন এই সরকার 6টা কমিশন গঠন করেছে। আমি প্রথমবার বলার চেষ্টা করেছিলাম কমিশন, এবং এই কমিশনকে একটা টাইম ফ্রেম মোটামুটি দেওয়া হয়েছে যে তারা 3 মাসের মধ্যে একটা খসড়া তৈরি করবেন, তারপরে আমাদের দেশের যে স্টেক হোল্ডার আছে
উনি এখানে আছেন, রাজনৈতিক দলগুলো আছে, সুশীল সমাজ আছে, ছাত্র প্রতিনিধিরা আছে, তাদের সাথে আলোচনা করে একটা সংস্কারের রূপরেখা চূড়ান্ত করবেন এবং সেই চূড়ান্ত রূপরেখা অনুযায়ী বাংলাদেশের যেখানে যেখানে সংস্কারগুলো সেগুলো করা যাবে। কিন্তু আজকে কিন্তু ওই সংস্কার কমিশনের একজনের একটা বক্তব্য থেকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও কিন্তু একটা উত্তাপ চড়াচ্ছে। ফলে আমরা মনে করছি যে এইটাও কিন্তু এক ধরনের মানে অপচেষ্টা হতে পারে যে রাজনৈতিক ইয়াকে। ফলে আমরা যেটা মনে করি যে যারা এই দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সরকারে যারা আছেন, সরকারের বিভিন্ন উইংয়ে যারা কাজ করছেন, সরকার কর্তৃক যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, প্রত্যেককেই এই বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত মানে কি বলবো সচেতনভাবে তাদের কথা বলা, তাদের কার্যক্রম পরিচালনা সবকিছু করতে হবে, যেন তাদের কোনো বক্তব্য বা কর্মকাণ্ডে কোনো ভুল বার্তা জাতির কাছে না যায় এবং সেটি আমাদের মধ্যে রাজনৈতিক অস্বস্তিকর পরিবেশ তৈরি না করে। তো যদি এইটা হয় তাহলে এই যে এত প্রাণের বিনিময়ে আমরা যে ফ্যাসিস্ট সরকারের উৎখাত করলাম এবং সেই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য যারা জীবন দিয়ে গেলেন তাদের প্রতি যে আমাদের দায়, সেই দায়টা কিন্তু মুক্তি পাওয়ার কোনো তাহলে ইতিহাস আমাদেরকে সেইখানে ক্ষমা করবে না। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। আপনার কথার রেশ ধরে আমি একটা বিষয়ে নাজমুল হক প্রধান তার কাছে জানবো যে আজকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটা বলেছেন একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে কাজ করছে, তার যে এই আশঙ্কা, এই বিষয়ে আপনার বক্তব্য আমি শুনি। না, এখনো এই বিষয়ে পরিষ্কার করে বলা মুশকিল, কারণ সরকার তো সবেমাত্র বসছে, 1 মাস গেছে, ওনারা কমিশনও করছেন। ফলে আমি এই মুহূর্তে এইভাবে বলতে চাই না। তবে সন্দেহ অবিশ্বাস তো মানুষের মধ্যে থাকেই, তাই না, যে এরকম একটা সরকার কতদিন চলবে। এর আগে আমরা জানি 1/11-এর পর 2 বছর সরকার ছিল এবং 2 বছর তারা কিছু টাস্ক ঠিক করেছিল। তা আমার মনে হয় এই ধরনের সরকারের কথা এইগুলো সন্দেহ থাকবে যদি সরকার একটা রোডম্যাপ তৈরি করে ফেলে, হ্যাঁ, যে আমরা হোক সেটা 2 বছরই হোক, বা বা সেই সময়টা যদি উল্লেখ করে থাকে যে আমরা এর মধ্যে এই কাজগুলি সম্পন্ন করবো, আমার ধারণা তাহলে এই সন্দেহটা দূর হয়ে যাবে। যেহেতু এটা নেই এখন, তাই না, সেই কারণেই সন্দেহটা হচ্ছে। আমার ধারণা বর্তমান সরকার যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা এটা পরিষ্কার করবেন, এই সন্দেহ বিশ্বাস তারা দূর করবে তাদের কাজের মধ্য দিয়ে। মানে রোডম্যাপটা ক্লিয়ার হয়ে গেলে তখন। ধন্যবাদ নাজমুল হক প্রধান। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে কাজ করছে এই অন্তর্বর্তী সরকার, কিন্তু অনেকে বলছে এই সংবিধান সংশোধন নির্বাচিত সংসদ ছাড়া এটা সম্ভব না কিংবা সেটা লাগবে। এই বিষয়ে দেখুন, এই সরকার তারা যে সমস্ত সংস্কারগুলো করবে বলে তারা আমাদেরকে বলছেন, সেই সংস্কারগুলোর অনেকগুলো বাস্তবায়ন করার জন্য বা এটা চূড়ান্তকরণ করার জন্য কিন্তু সংসদের কাছে যেতে হবে। একটা সংসদের ম্যান্ডেট, অনুমোদন এগুলো লাগবে এবং আপনি সংবিধানের মতো গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো করবেন সেইগুলোর অনুমোদন নেওয়ার জন্য অবশ্যই সংসদে তাদের যেতে হবে এবং এটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে সেই সংসদটা আসবে। এখন একটু আগে আপনি যেটা বললেন যে এই যে একটু সংশয় তৈরি হয়েছে, একজন কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান তিনি একটা বক্তব্য রেখেছেন যে নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে, এই ধরনের বক্তব্যগুলো কিন্তু খুব সেন্সিটিভ বক্তব্য এবং আপনি কোন রকমই পুরনো রাজনৈতিক দল ব্যবস্থার মধ্য দিয়ে হবে না। তার মানে কি, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইম্পার্শিয়ালি একটা জায়গা থেকে আপনি কাজ করবেন। সেইখানে আপনি যদি এই ধরনের বক্তব্য প্রদান করেন, আপনি আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোরও আমরা মনে করি যে সংস্কারের প্রয়োজন আছে এবং সেটি অনেক ক্ষেত্রেই নিজেরাই নিজেদের উদ্যোগে বাস্তবতাকে মাথায় রেখে তারা নিজেরাই করবেন। কিন্তু যদি কেউ দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য দেন যে নতুন রাজনৈতিক দল ছাড়া ইয়ে হবে না, তাহলে মানুষের মধ্যে সন্দেহ হবে, রাজনৈতিক দলগুলো যেগুলো আছে তাদের মধ্যে সন্দেহ তৈরি হবে এবং এইগুলো কিন্তু যারা সরকারে আছেন তাদেরকে এক ধরনের অস্বস্তির মধ্যে ফেলবে, সংকটের মধ্যে ফেলবে। একটু আগে আমি যেটা ঘুরিয়ে বলেছিলাম, এখন এটা আমি স্পষ্টভাবে বলছি, কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা প্রতিক্রিয়া। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তারা ইতিমধ্যে আমরা একটা জাতীয় নাগরিক কমিটি করেছেন, যদিও এটা বলছেন না যে এটি একটা রাজনৈতিক দল, কিন্তু এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং তারা বলছেন এই রাজনৈতিক প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার যারা এই দেশকে পুনর্গঠন করতে চায়, বৈষম্যহীন একটা সমাজ বা রাষ্ট্র গঠন করতে চায়, সেই সমস্ত তরুণদের প্ল্যাটফর্ম। আপনি দেখেন 2007 সালে আমরা যখন মঈনুদ্দিন আহমেদ, ফখরুদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকার, তারাও কিন্তু আমরা দেখেছিলাম যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য তারা উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগ কিন্তু ফলপ্রসূ হয়নি। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু ওই সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করতে হয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জেলে যেতে হয়েছে, ছাত্রদেরকে জেলে যেতে হয়েছে।
তো আমরা এই ধরনের যে তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে সেগুলোর কোনো পুনরাবৃত্তি আমরা চাই না। এই সরকারের প্রতি এই দেশের মানুষের কিন্তু একটা নিরঙ্কুশ সমর্থন আছে, এবং যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার যারা আমাদের সমাজে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, তারাই কিন্তু এই সরকারের সাথে আছেন। ফলে তাদের দ্বারা গঠিত সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় বা এই সরকারের যদি কোনো কার্যক্রমের মধ্যে আবার আমাদের দেশে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় বা রাজনৈতিক সংকট তৈরি হয়, তাহলে জাতি হিসাবে এটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে, এবং রাষ্ট্র হিসাবে ওইটা হয়েছে। আমাদের চিফ অ্যাডভাইজার তিনি কিন্তু বলেছেন, আমরা যদি এইবার ফেল করি কোনো কারণে, সেটা হলে বাংলাদেশের অস্তিত্বের সংকট তৈরি হবে। তো আমরা এটা কেউ চাই না, এবং এটা কোনোভাবেই হতে দেওয়া কোনো সুযোগ নেই। ফলে আমাদের যে সমস্ত বড় রাজনৈতিক দলগুলো, তাদেরও যেমন যৌক্তিক এবং সহনশীল আমরা আচরণ প্রত্যাশা করি, একই সাথে যারা এই সরকারের আছে বা সরকারের সাথে আছে, তারাও জনপ্রত্যাশার সাথে সঙ্গতি রেখে একটা যৌক্তিক, সহনশীল এবং এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এর বিকল্প আমাদের কারো কাছে নেই। এটা আমার এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। আর জুলাই আগস্টে নৃশংসতা অনুসন্ধানে জাতিসংঘের অনুসন্ধান দল তারা 1 মাস বাংলাদেশে থাকবে। তারা মানবাধিকার বিরোধী অপরাধ 15টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে অন্তর্বর্তী সরকারকে প্রতিবেদন দেবে। প্রশ্ন হলো, যারা অপরাধী তাদের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ, বা এক্ষেত্রে জাতিসংঘ কিভাবে সহযোগিতা করবে? একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন দেশে তো জাতিসংঘের এরকম এইসব বিষয়ে অনুসন্ধান করছে, তারা রিপোর্টও দিয়েছে। সেটা বাংলাদেশের একটা আইসিটি তো বাংলাদেশেই আছে, তাই না? অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে অপরাধ ট্রাইব্যুনাল সংগঠিত হচ্ছে, নতুন করে পুনর্গঠিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার ধারণা জাতিসংঘ আমাদের এই কাজটাকে হেল্প করবে, এবং কোনো কোশ্চেন থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। যেমন ধরেন এখানটায় যেসব বিচার হয়ে গেছে এর আগে আইসিটিতে, বাইরের উকিল আসে নাই, অনেক প্রশ্ন ছিল, তাই না? দেশের মধ্যে থেকেও ছিল। বর্তমান সরকার এই পদক্ষেপ নেওয়ার কারণে আমার ধারণা এই বিচারগুলি করলে এগুলিতে প্রশ্ন আসবে না, এবং তারা সঠিকভাবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পারবে, আমাদের ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে পারবে। কারণ জাতিসংঘ এখানটা নিশ্চয়ই এমন কোনো উদ্দেশ্য নিয়ে আসবেন যে কাউকে ভিক্টিমাইজ করার জন্য। ডেফিনেটলি তারা এটা, এবং বাংলাদেশের লোকও তারা নিয়েছে সেই জায়গায়, কাজটা শুরু করেছে, যে পত্রিকা যেটা দেখেছি আমি, তাই না? আমার ধারণা ভালোই হবে, এটা আমাদের জন্য মঙ্গলজনক। কারণ এতগুলি হত্যাকাণ্ড হয়ে গেছে এই জায়গায়, এবং এটা তো চিন্তা করার মতো বিষয় না। সেখানে প্রাইভেট বাহিনী ছিল, হত্যাকাণ্ড পুলিশের সঙ্গে প্রাইভেট বাহিনী ছিল। আপনি জানেন সরকার যে এই যে অস্ত্র জমা দেওয়ার কথা বলছে, সেখানটায় প্রায় 16,500 অধিক অস্ত্র জমা পড়ে নেয়, এবং এই অস্ত্রগুলি ব্যবহার হয়েছে এখানটায়, আইনি বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে এই হত্যাকাণ্ডগুলি সংগঠিত করার ক্ষেত্রে। প্রায় 1000 লোক মারা গেছে। ফলে এইরকম একটা এত বড় ঘটনা, এই ঘটনাটা শুধুমাত্র আমরা এরকম কথা উঠতে পারে যে বর্তমান সরকার তাদের প্রতিহিংসামূলক করেই মামলা জড়াচ্ছে। ফলে জাতিসংঘের এই সহায়তাটা আমার ধারণা আমাদের এই বিচার কাজটাকে ত্বরান্বিত করতে, সুষ্ঠু করার ক্ষেত্রে, এবং গোটা বিশ্বে প্রশ্নহীন একটা বিচার করার ক্ষেত্রে সহায়তা করবে। ফলে আমাদের এই কাজটাকে সহায়তা করা উচিত, সবাই তথ্য দিয়ে সহায়তা করা উচিত। আর আমি আরেকটা বিষয় এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে দল গড়ার কথা হচ্ছে, দল যে কেউ গঠন করতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে সরকারে যারা আছেন, যে সরকারকে ব্যবহার করে যাতে কেউ সেটা না করতে পারে। তাহলে এই জনমনে এই প্রশ্নটা দিন দিন আরো গভীর হবে। হ্যাঁ, দল তো করতেই পারে, ছাত্ররা ওরা আন্দোলন করছে, দল করুক না, ওরা কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম যাতে না হয় যে ওদেরকে রাষ্ট্র প্রমোট করতেছে দলটা করার জন্য, অর্থবিত্ত দিচ্ছে, ক্ষমতা দিয়ে দল করছে, এটা না হয়, তাহলে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ জনাব নাজমুল হক প্রধান। বাংলাদেশের দুর্নীতির যে চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি, যে যা বের হচ্ছে আর কি, যদি অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান আপনার কাছে জানতে চাই যে এই যে এর দায়, এটা আপনি কাকে দিবেন আসলে? আমলা, না ব্যবসায়ী, না রাজনীতিবিদ? মানে এখন যে অবস্থা আমরা দেখছি, যা বের হচ্ছে, আপনি দেখুন এটা একটা নেক্সাস, ওই যে আপনি 3টা পক্ষের কথা বলেছেন, তাদের একটা নেক্সাস, আনহোলি একটা অ্যালায়েন্স তাদের মধ্যে তৈরি হয়েছিল। এবং আপনি দেখেন আমাদের যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী, তিনি কথায় কথায় কিন্তু বিরোধী দল, বিশেষ করে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়া, তাদেরকে কিন্তু তিনি এমনভাবে আক্রমণ করতেন এবং দুর্নীতির বিষয়ে এমনভাবে কথা বলতেন, যেগুলো মনে হয়ে অনেক সময় মনে হতো যে তিনি একটা ফেরেস্তার শাসন বাংলাদেশে তৈরি করেছেন। কিন্তু তার মুখেই যখন স্বীকার করেন যে তার পিয়নই 400 কোটি টাকার মালিক হয়, তো ফলে পিয়ন যদি 400 টাকা হয়, পিয়নের মালিক যে কি অবস্থা ছিল সেটা তো এখন আমরা দেখতে পাচ্ছি। এক রূপপুর পারমাণবিক যে আমাদের বিদ্যুৎ প্রকল্প, সেইখান থেকে কি হরিলোট হয়েছে এবং প্রধানমন্ত্রীর পরিবারের কাছে কি পরিমাণ অর্থ যাচ্ছে, সেটা যদি সত্য হয়, সর্বাংশেও যদি সত্য না হয়,
তারপরেও কিন্তু আমাদের কাছে একটা ভয়াবহ দুর্নীতির চিত্র আমরা দেখেছি। এবং এই সরকার যে কাজটি করেছেন, গত সরকার যে কাজটি করেছেন, সেটা হচ্ছে যে তাদের যেহেতু কোনো নির্বাচন তারা করে নাই, জনগণের কাছে যেতে চায় হয় নাই, তারা এই ক্ষমতায় কাঠামোতে যাওয়া এবং টিকে থাকার জন্য তারা কিছু মানে মানে বলবো যে আমরা বিভাগ বা মন্ত্রণালয় বা এদের উপর নির্ভর করেছেন। এর মধ্যে প্রথম হচ্ছে তাদের পুলিশ বাহিনীর উপর, এবং সেই জন্য পুলিশ বাহিনীতে আমরা বেনজিরের মতো লোককে তারা তৈরি করেছেন, এবং বেনজিরের মতো আরো অসংখ্য লোক, আসাদুজ্জামান মিয়ার মতো, যারা এখনো আমাদের কাছে আমরা ধারণা করি কিন্তু এরকম তারা তৈরি করেছেন। আমলারা তার ক্ষমতায় যাওয়ার একটা নিয়ামক হিসাবে তিনি ব্যবহার করেছেন, সেই জন্য আমলাদেরকেও দুর্নীতি করেছেন। এবং সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা বলেছেন যে সরকারি আমলারা কানাডাতে মানে বেগমপাড়া তৈরি করেছেন, তারা করে দিয়েছেন। আপনি দেখেন রাজনীতিতে তারা কাদেরকে নিয়ে এসেছে, পার্লামেন্টে কাদের নিয়েছেন, ধরেন নাজমুল হক প্রধান ভাই, তারা ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা রাজনীতির এই জায়গায় চর্চা করে এসেছেন। আওয়ামী লীগে এই ধরনের অসংখ্য নেতাকর্মী ছিল, কিন্তু যখন তারা পার্লামেন্টের নমিনেশন পাওয়ার ক্ষেত্রে কি তারা পেয়েছেন কারা? ব্যবসায়ী, মানে কত পার্সেন্ট ব্যবসায়ী। এই ব্যবসায়ীদেরকেও তারা একটা মানে সম্পদ পাচার, দেশের টাকা মানি লন্ডারিং থেকে শুরু করে তাদেরকে নানা রকমের সুযোগ তারা দিয়েছেন। ফলে এই যে সর্বগ্রাসী দুর্নীতির কবলে বাংলাদেশ পড়েছিল, সেখানে আপনি একটা কোনো বিশেষ গোষ্ঠীকে আপনি এককভাবে দায়ী করতে পারেন নাই। সেখানে পুলিশ বাহিনী ছিল, আমলা বাহিনী ছিল, সেখানে ব্যবসায়ীরা ছিল, এবং সর্বোপরি তাদের আশ্রয় প্রশ্রয়দাতা হিসাবে রাজনীতিবিদরাও তো ছিল। কারণ রাজনীতিবিদদের কিছুটা আশ্রয় প্রশ্রয় ছাড়া এই ধরনের কাজগুলো এরা নির্বিঘ্নে করতে পারেন নাই। ফলে আমরা দেখেছি যারা ধরেন অনেকেই আছে, অনেকেই বলেন যে সুযোগ পায় নাই বলে কেউ কেউ সাধু মানুষ ছিল হয়তো, না হইলে সবাই কম বেশি এটা করেছেন। এবং এটি করে আমাদের যে মানে দৃশ্যমান উন্নতির কথা বলে যেটাকে বলা হচ্ছিল যে উন্নয়নের বিকল্প, গণতন্ত্রের বিকল্প হিসাবে উন্নয়ন, কিন্তু সেই উন্নয়নের ফোকলা ব্যবস্থাটা আমরা দেখি। শেষ করতে চাই যে কথাটা, এই যে আমাদের জুলাই আগস্টের মানে আমাদের যে অভ্যুত্থানের সময় আমাদের একটা শুধু মেট্রো রেলের কথা বলছি আমরা, কাজীপাড়ার মেট্রো রেলের কথা আমাদের পতিত প্রধানমন্ত্রীর মুখে বলা হয়েছিল যে এটা 100 কোটি টাকা লাগবে এটা সংস্কারের জন্য। আজকে আমরা শুনছি সেই অথরিটির মুখ দিয়েই বলছেন তারা যেটা কম বেশি 1 কোটি টাকা হলে এটা হবে। তাহলে আপনি ধারণা করতে পারেন যে আমরা কি ধরনের সীমাহীন একটা দুর্নীতি এবং লুটপাটের মধ্যে আমরা ছিলাম, এবং এই দায় ভারটা আমাদের অর্থনীতি এখন বহন করছে, এবং এটার মানে শিকার হচ্ছে, ভিকটিম হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, প্রত্যেকেই কিন্তু এটার ভুক্তভোগী এখন আমরা হয়ে গেছি। ধন্যবাদ নাজমুল হক প্রধান। এই যে দুর্নীতির যে কালচার, এটা আসলে মানে আমরা একদম এমন একটা অবস্থা এখন চলে এসেছি, দিন যত যাচ্ছে এটার পরিধি না শুনে এটা 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 বাড়ছে। দুর্নীতি আগে হয়েছে, হয়নি তা না, কিন্তু এই যে কয়টা বছর যে গেল, বিরোধী দলবিহীন যে পার্লামেন্ট এবং যে সরকার কারো কাছে জবাবদিহি করার জন্য উনি দায়ী না। উনি সবার বিরুদ্ধে বলবে, ওনার বিরুদ্ধে কথা বলা যাবে না। ফলে এই যে লুটপাটটা আজান দিয়ে করলো, উনি করলো, উনার পুলিশ প্রধানরা করলো, উনার এর আগের আর্মির যে চিফ, ওই যে মোটা কি যেন নাম, আজিজ সাহেব, তাই না? এখন তো দেখা যায় না। তাই এই যে এগুলি যে কথাগুলি যে আসলো বাইরে, ব্যবসায়ী সিন্ডিকেট যে টাকা যারা গিয়ে বললো যে আপনার আজীবন থাকতে হবে ক্ষমতায়, এই সমস্যা করলো না। এই যে নেক্সাস উনি বললো না, এই যে নেক্সাস একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেট অর্থবিত্ত লুটপাটের কাছে গোটা রাজনীতিকে সমর্পিত করছে গত পতিত প্রধানমন্ত্রী করে এই লুটপাটটা করছে। ফলে এরকম লুটপাট পৃথিবীতে কিন্তু ইভেন কি ফ্যাসিস্ট দেশেও হয় নাই, যেটা এখানটা হয়েছে। ফলে ন্যাচারালি এখন এই লুটপাটের থেকে রাজনীতিটাকে বের করে নিয়ে আসা, এবং রাজনীতিটা অর্থবৃত্ত বানানোর জন্য না, এই জায়গা থেকে রাজনীতি যদি বের করে আনতে পারে, তাহলে এই বর্তমান সরকার এটা যদি করতে পারে, তাহলে একটা সফল আমরা একটা জাতি হিসাবে সামনে দিকে এগোতে পারবো। মানে একটা সময় এই সরকার তৈরি করছে যে রাজনীতি মানে হচ্ছে আপনি অর্থবিত্তের মালিক হবেন, রাজনীতি মানে হচ্ছে এইটা। ফলে এই যে জায়গাটা তৈরি করছে, এই জায়গা থেকে রাজনীতিকে বের করে আনতে হবে। মানে রাজনীতির জায়গায় টোটালি ছিল না। এবং এটা এই নেক্সাসটাই, এই যে বললেন, এই সিন্ডিকেটটাই এই রাজনীতিকে জায়গায় নিয়ে গেছে, ক্ষমতাটা নিয়ে গেছে। এবং ক্ষমতার কাছে সবাই এরা এমনভাবে নত হয়ে গেছে যে ক্ষমতা মানেই হচ্ছে অর্থবিত্ত টাকা বানানো। ক্ষমতা শুধু ক্ষমতা, উনি বলছেনও বারবার আমার অ্যাবসলিউট পাওয়ার চাই। এই অ্যাবসলিউট পাওয়ার কি জন্য চাই, এটা এখন পরিষ্কার হয়ে গেছে দেশবাসীর কাছে। ধন্যবাদ নাজমুল হক প্রধান। এই সিন্ডিকেট কিংবা নেক্সাস যাই বলি, তারপর যেটা নাজমুল হক প্রধান শুরুতে বলে গেছেন, আমাদের নির্বাচনের যে ধারা ব্যাহত হচ্ছে, অর্থাৎ রাজনৈতিক যে সংকট, সবকিছু মিলিয়ে ছাত্র জনতা যে অভ্যুত্থান, যে রক্তক্ষয়ী যে রক্ত মানে আমাদের ঝরেছে, কিংবা
যারা এই জীবন দিয়ে এটা নিয়ে আসলেন, আমরা কি বলার সময় এসেছে, কিংবা আমরা কি বলতে পারি যে সামনের দিকে এই ফেসিবাদী যা আমরা দেখেছি, যে সরকার দেখেছি লাইক, তা আমরা আর সামনে দেখব না, কিংবা এই যে দুর্নীতি যেগুলো আমরা দেখছি মানে একদম ঘরে ঘরে হিসাবে, মানে যারা এই রাজনীতি যারা জীবনে করেনি তারাও এসে এই মানে এটার সাথে শরীক হয়েছে বলা যায় আর কি দুর্নীতিতে, সেটা বলার কি সময় এসেছে যে সেটার পুনরাবৃত্তি হচ্ছে না? কিংবা দেখুন, আমরা নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু আশাবাদী হতে চাই, আশাবাদী আমরা হতে চাই, এবং আশাবাদ নিয়েই তো মানুষ মানে কাজ করে। এবং যারা এই সরকারের সাথে যুক্ত আছেন তাদের যে মানে আমরা তাদের যে প্রোফাইল এবং তাদের যে কর্মকাণ্ড অতীত এবং তাদের যে সরকারের দায়িত্বভার গ্রহণ করার পর জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেইগুলো আমাদেরকে আশাবাদী করে। তবে শতভাগ তারা এইগুলো থেকে বাংলাদেশকে মুক্ত করে ফেলবেন সেটা একটু বেশি প্রত্যাশা হয়ে যাবে। আমরা চাই যে একটা অন্ততপক্ষে মিনিমাম পর্যায়ে, কারণ এই লোকগুলো যারা দীর্ঘদিন এই মানে লোটপাট বা ইয়ার সাথে যুক্ত হয়েছেন, রাতারাতি তাদেরকে একেবারে সাধুতে পরিণত করা যাবে এইরকম আমি মনে করি না, কিন্তু প্রচেষ্টাটা করতে হবে। প্রচেষ্টা করে যদি আমরা ব্যর্থ হই সেটার কথা, কিন্তু প্রচেষ্টা না করেই যদি আমরা ব্যর্থ হই তাহলে সেটা অন্যরকম। তবে আমি এই সরকারের কাছে আমার একটা প্রত্যাশা, অনেক দেশের অনেক মানুষের মতোই, এবং তারা সেইটা অঙ্গীকারও করেছেন এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে তারা প্রচেষ্টা নেবেন, এবং দেশের আপামর মানুষ তাদেরকে সমর্থন দিলে আমরা মনে করি যে অন্ততপক্ষে দুর্নীতির কবল থেকে। আর দেশে যে আমাদের একটা সংস্কৃতি, আমরা তো 53-54 বছরের দেশ আমাদের বাংলাদেশ, 54 বছর, এবং এই দেশটা আমরা কোনো সহজভাবে, আমরা যেমন 1947 সালে সেখানেও অনেক রক্ত আছে, অনেকের ত্যাগ আছে, কিন্তু একটা আলোচনার টেবিলে বসে যেভাবে আমরা দেশটা পেয়েছি এটা তো না বাংলাদেশের প্রাপ্তিটা। সেই প্রাপ্তির জন্য আমাদেরকে রক্ত ঝরাতে হয়েছে, আমাদেরকে চরমভাবে মূল্য দিতে হয়েছে। সেই দেশটার যারা আমরা 54 বছরে দাঁড়িয়ে এসে আজকে 2024 সালে আমাদের সামনে যা ঘটলো সেটা থেকে যদি শিক্ষা আমরা না নিতে পারি তাহলে আর কিছু বলার নেই। কিন্তু আমি মনে করি যে এটা থেকে একটা শিক্ষা নেওয়া হবে। রাজনীতিবিদ যারা আছেন, যারা সরকারে আছেন, যারা আরো স্টেক হোল্ডার আছেন দেশের, তারা উপলব্ধি করবেন এবং বাংলাদেশে এমন একটা সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যারা নির্বাচিত হবেন তাদের উপর একটা ওয়াচ ডগ হিসাবে কাজ করবেন, যেন তারা আমাদের জন আকাঙ্ক্ষাটা পূরণ করতে চায়। শেখ হাসিনার মতো ভাগ্য যেন কারো বরণ না করতে হয়, বা দেশের মানুষকেও যেন তাদের মাধ্যমে এই ধরনের। ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে অনুষ্ঠানে আমি একদম মানে আপনার কাছে স্পেসিফিক যেটা হচ্ছে এই যে শুরুতে আপনি যেটা রাজনৈতিক যে সংকট, এটা থেকে বের হওয়া আমাদের এই ছাত্র বা তরুণ তারা যে হাল ধরেছে, এদের আসলে ভূমিকাটা কি হওয়া উচিত, এটা দিয়ে আপনার কথা বক্তব্য শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি আসলে মনে করি যে আমরা যে ছাত্ররা এই যে আন্দোলনে একটু পার্থক্য থেকে, সেটা হচ্ছে ছাত্ররা নিজেরাই এবার মুভ করেছে, রাজনৈতিক দলগুলির সংযোগ ছিল না, কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে আবার রাজনৈতিক দলগুলি নীতিগত সমর্থকরা যুক্ত হয়, কিন্তু আন্দোলনটা একদম যৌক্তিক লক্ষ্যে পৌঁছে গেছে। আমার ধারণা এটা আমাদের এই যে যদি বলি আর কি, আমি কথাটা গ্রামীণ ভাষায় যদি বলি, দানে দানে তিন দান আর কি, হ্যাঁ, যে মুক্তিযুদ্ধ চলে গেছে ওইখানটা পারিনি আমরা, 90ও পারিনি আমরা, এবার লাস্ট চান্স আমাদের, আমি মনে করি এটা আমাদের তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা যিনি বলছেন যে এটা এবার না পারলে ফেল হবো আমরা, মানে হ্যাঁ ব্যর্থ হয়ে যাবো, মানে এই সংকটে আমরা বেরোতে পারবো না। এটা কতটা ঠিক? ফলে ওনারও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব হচ্ছে এই সংকট থেকে বেরিয়ে রাজনীতিটাকে সত্যিকার অর্থে দেশের সেবার জন্য, জনগণের সেবার জন্য রাজনীতিকে উন্মুক্ত করে ফেলে। এই উন্মুক্ত করতে গিয়ে যাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয়, এগুলোকে বিদায় করে দিতে হবে দেশের সাথে, মানুষের সাথে। এই কাজটা আমার ধারণা বর্তমান সরকার করতে পারবে যদি আমরা সবাই সহযোগিতা করি। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।